আগামী জুনের মধ্যে ৬ শ্রেণীর দলিল চিরতরে বাতিল। জুনের মধ্যে ৬ শ্রেণীর দলিল চিরতরে বাতিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলতি বছর জুন মাসের মধ্যে ৬ শ্রেণীর দলিল পুরোপুরি বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে, কোন ৬ শ্রেণীর দলিল বাতিল হবে, আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। কাজেই ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। ভূমি সেক্টরটিকে অলরেডি ডিজিটালাইজড করার জন্য নির্দেশনা প্রদান করে দিয়েছেন, আর বর্তমানে টার্গেট করেছে আগামী জুন মাসের ভিতরে যে অবৈধ দলিলগুলো রয়েছে এবং এই ৬ ক্যাটাগরির যে দলিলগুলো রয়েছে এই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুসারে সরকার বাংলাদেশে বিডিএস জরিপ সার্ভে বা ডিজিটাল সার্ভে ব্যাপক পরিসরে পরিচালনা করবেন। এছাড়া বাংলাদেশ যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্ভুক্ত যে দলিলগুলো রয়েছে কিংবা দেশের সব রেজিস্ট্রি অফিসগুলোতে যে দলিলগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে সেই দলিলগুলোকে স্ক্যানিং করার মাধ্যমে সরাসরি অনলাইনকরণের যে প্রক্রিয়াটি ইতিমধ্যে এটার কার্যক্রম কিছু কিছু জায়গায় শুরু করে দেওয়া হয়েছে। তাই কিছু দলিল আছে যে দলিলগুলো সরকার কোনোভাবে অনলাইনকরণ করবে না, কারণ অনলাইন করলে সরকার ব্যাপক আকারে টাকা খরচ হবে, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। তাই এই ৬ শ্রেণীর দলিলের কোনো অনলাইন করবে না, বরং অনলাইন না করে এগুলো বাতিল করে দিবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর পিছনে তাহলে আর টাকা খরচ করবে না সরকার, কেননা এই ৬ শ্রেণীর দলিল যদি অনলাইন করা হয় পরবর্তীতে এই ৬ শ্রেণীর দলিলের ভুল থাকার কারণে বা বিশেষ সমস্যার কারণে ৬ শ্রেণীর দলিল এক সময় না এক সময় বাতিল তো হবে। তাই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী জুনের মধ্যে এই ৬ শ্রেণীর দলিল পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হবে বা ক্যান্সেল করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথম পর্যায়ে যে দলিলগুলো সেটা হচ্ছে হেবা দলিল। বেসিক্যালি হেবা দলিলটা যদিও একটা বৈধ দলিল, বাট দেখা যায় যে অনেক সময় হেবা করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা হেবার যে নির্দিষ্ট কন্ডিশন বা নির্দিষ্ট যে রুলস রয়েছে বা যে নির্দিষ্ট শর্ত রয়েছে সেই রুলস মেইনটেইন করে তারা হেবা দলিল সম্পাদন করে না বা হেবা দলিল তারা তৈরি করে না। বেসিক্যালি এসব কারণে হেবা দলিল বাতিল হয়ে যাবে। এখানে দেখা যায় যে বিশেষ যে ক্ষেত্রগুলো বা যে পয়েন্টগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর ভিতরে অন্যতম একটি অবস্থা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হেবা দলিলটা হয়ে থাকে, যেমন সে ফর লাইক কোনো অসুস্থ বাবাকে দিয়ে বা অসুস্থ মাকে দিয়ে কোনো একজন ছেলে বা কোনো একজন মেয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তার কোনো এক সন্তান তাকে দিয়ে জোরপূর্বক টিপসই করে নেয়। এই যে অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে, দ্যাট মিনস তার কোনো সন্তান, তার অন্য ভাই বোন তথা ওয়ারিসদেরকে ফাঁকি দিয়ে সে নিজের নামেই হেবা করে নেয়। তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ কোনো পিতা মাতা তাদের ভুল বুঝিয়ে কোনো একজন ছেলে তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেয়। অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে তাদের নিজের নামে জমিটা হেবা করে নেয় ট্যাক্টফুলি। এভাবে যারা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে এখন তাদেরকে সার্চিং দিয়ে বের করা হচ্ছে, চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা, দ্যাট মিনস অন্য যে ওয়ারিশ যারা বঞ্চিত হয়েছিল এখন তারা যদি হেবা দলিল বাতিলের জন্য বা হেবা দলিলের বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে সেক্ষেত্রে তাদের এই মামলাটা বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। সেখানে দেখা হবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার দ্যাট মিনস জালিয়াতির মাধ্যমে হেবা দলিলটা হয়েছিল। যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে ওই কন্ডিশন বা ওই দলিলটা পড়ে যায় তাহলে দলিলটা বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিলের অকার্যকর করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিসদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ওসিয়তনামা দলিল। এই ওসিয়তনামা দলিল একটি কন্ডিশনাল দলিল, কারণ ওসিয়তনামা দলিল করতে হলে নির্দিষ্ট রুলস রেজুলেশন মেইনটেইন করে দলিলটি করতে হয়। এখানে যে নির্দিষ্ট রুলস সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা না বুঝে ওসিয়তের কন্ডিশন জানে না এবং ওসিয়তনামা দলিল করার ক্ষেত্রে যে প্রধান নিয়ম সেটা হচ্ছে 1/3 বেশি ওসিয়ত করা যায় না, এটা একটা কন্ডিশন। আরেকটি কন্ডিশন হচ্ছে যদি ওসিয়ত করতে হয় তাহলে নিজ ওয়ারিশের বাইরে ওসিয়ত করতে হয়। দ্যাট মিনস এমন একজন ব্যক্তি যাকে আমি ওসিয়ত করে সম্পত্তি দেব বলে মনে স্থির করেছি সে
সে ব্যক্তিটি হতে হবে আমার ওয়ারিশের বাহিরে। দ্যাট মিনস এখানে ওয়ারিশ বলতে বোঝানো হচ্ছে যে আমি মারা যাওয়ার পর আমার সম্পত্তি সে পাবে না, এটা বোঝাচ্ছি। আমি মারা যাওয়ার পর আমি জানছি যে আমার সম্পত্তি আমার এই ছেলে বা আমার এই মেয়ে বা আমার এই ভাই বা আমার এই বোন পাবে, আমি আবার তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে দিয়ে যাচ্ছি, তাহলে ওসিয়তনামা দলিলটা বাতিল হয়ে যাবে। এই ওসিয়তনামা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা চিরস্থায়ী ভাবে ধরে রাখতে পারবে না। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে ওসিয়ত করতে হলে 1/3 বেশি করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি ওসিয়ত করবে তার সমস্ত যে সম্পত্তি আছে সেটা 3 ভাগে বিভক্ত করে উনি চাইলে সর্বোচ্চ 1 ভাগ পর্যন্ত যে কাউকে ওসিয়ত করে দিতে পারবে। সেটা তার নিজের রক্তের ভিতরে যদি হয়, অর্থাৎ তার ওয়ারিশদের বাহিরে হওয়া লাগবে, তিনি মারা গেলে সম্পত্তি পাবে এমন ব্যক্তির বাহিরের ওয়ারিশ হতে হবে। আবার পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে, তবে ওসিয়ত করার ক্ষেত্রে 1/3 যে লিমিটটা, 1/3 যে লিমিট, সেটা কোনোভাবেই কিন্তু ক্লোজ করা যাবে না। যদি কোনো ব্যক্তি এভাবে কাউকে ওসিয়ত করে দিয়ে যায় এবং ওসিয়তনামা দলিলটাও যদি কার্যকর হয়েও থাকে, তাহলে ওই ওসিয়তনামা দলিলটা কিন্তু বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকানা ধরে রাখতে পারবে না। আবার ওসিয়তনামা দলিলের আরো একটি শর্ত আছে, সেটা হচ্ছে যদি ওসিয়ত পূর্বে করা হয় কারো নামে, আবার পরবর্তীতে যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আবার আরেকজনকে ওসিয়ত করে গেল, তাহলে এই ক্ষেত্রে ওসিয়তনামার দলিল হিসাবে প্রথমটা কার্যকর হবে না। অর্থাৎ ওই ব্যক্তি সর্বশেষ যাকে ওসিয়তনামা দলিল করে দিয়েছে সেই ওসিয়তনামা দলিলটি কার্যকর হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তৃতীয়ত যে বিষয়টা সেটি হচ্ছে যে দলিল বাতিল হয়ে যাবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন দলিল। সাধারণত অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং সরকারকে দলিল রেজিস্ট্রেশন করার সময় যে নির্দিষ্ট ফি প্রদান করে দলিল রেজিস্ট্রেশন করতে হয়, সেখান থেকে সরকারকে বঞ্চিত করার লক্ষ্যে মূলত অনেকে নিজেদের ভিতরে ঘরোয়াভাবে বা কোনো একজন মহুরি ব্যবহার করে সেম একই জিনিস বা একইভাবে ফ্রডুলেন্টলি তারা একটা দলিল তৈরি করে, অর্থাৎ মহুরিকে ব্যবহার করে এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পত্তি মহুরিকে ব্যবহার করে এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পত্তি হয় বা দলিল লিখে নিতে হয়, সম্পূর্ণ প্রসেসটি মেইনটেইন করেই উনি একটি দলিল তৈরি করে নেয়। বাট এই দলিলটা উনি রেজিস্ট্রেশন করেনি, দ্যাট মিনস রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় দলিলটা রেখে দিয়েছে। এই ধরনের কিছু রেজিস্ট্রি বিহীন দলিল অনুযায়ী অনেক ব্যক্তি আছে তারা জমির মালিকানা যুগের পর যুগ ধরে রেখেছে। তারা এখন এই রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী যদি জমির মালিকানা দাবি করে বা জমির মালিকানা ধরে রাখতে চেষ্টা করে, তাহলে তারা কোনোভাবেই ওই রেজিস্ট্রেশন বিহীন দলিল ব্যবহার করে জমির মালিকানা ধরে রাখতে পারবে না, জমির মালিকানা লাভও করতে পারবে না। বিকজ অফ উইদাউট রেজিস্ট্রেশন দলিল, এটা সরকারের সম্পূর্ণ কাউন্টের বা শর্তের বাইরের একটি বিষয়। এটা সরকার জানেই না যে এই জমির দলিল আছে, সরকার জানবে তখন যখন আপনি সেই দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন সাব রেজিস্ট্রি কার্যালয় থেকে। সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারলে তখন সেটা আপনার মূলত দলিল হিসেবে বিবেচিত হবে। কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে সম্পূর্ণ প্রসেস মেইনটেইন করে একটা দলিল করে রেখেছেন, সেটা কখনো আপনার মূল দলিল হিসেবে বিবেচিত হবেই না। আর সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রিবিহীন দলিলগুলো কখনো স্ক্যান করা হবে না এবং স্ক্যানের আওতাভুক্ত করে অনলাইন করণ করা হবে না। তাই এই ধরনের দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের মালিকানা কিন্তু বাতিল হবে, তাদের দলিলটা বাতিল হবে। তবে প্রকাশ থাকে যে তারা যদি তাদের জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদের একটা পরিপূর্ণ সিস্টেম মেইনটেইন করে একটা পূর্ণ দলিল বা ভালোভাবে একটা দলিল রেজিস্ট্রেশনকৃত দলিল তাদের তৈরি করে নিতে হবে। তবে তাদের প্রসেসিংটা মেইনটেইন হবে, তাদের মালিকানাটাও স্থায়ী হবে বা ফিক্সড হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। চতুর্থত যে বিষয়টি সেটি হচ্ছে যে জাল দলিল। অনেক ব্যক্তি আছে যারা অহরহ জাল দলিল তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়ে এগুলো তৈরি করে জমির হস্তান্তর, বেচা বিক্রি বা নিজেরা ভোগ দখলে আছেন। এখন এসব দলিল কিন্তু চিহ্নিত করা হচ্ছে এন্ড দেন এগুলো সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হবে। কেননা সরকারিভাবে যখন সম্পূর্ণ দলিল অনলাইনকরণ করা হবে তখন জাল দলিলও যদি অনলাইনের প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয় তাহলে পরবর্তী ওই দলিল বাতিল করা সম্ভব হবে না বা খুব একটা সহজে সেটা আর বাতিল করা যাবে না। দ্যাটস ওয়াই ইন দিস সিচুয়েশন সরকারের
সার্বিক প্রক্রিয়া বা সার্বিক প্রসেস মেইনটেইন করার জন্য জুনের ভিতরে যে জাল দলিলগুলো আছে এই জাল দলিলগুলো চিহ্নিতকরণের মাধ্যমে জাল দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের দলিল কিন্তু বাতিল করে দেওয়া হবে। আর সব থেকে বেটার হয় যাদের জমি জালিয়াতের মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা তাদেরকে বঞ্চিত করে, ডিসপ্যারেট করে জমির মালিকানা গেইন করেছে, সে সকল ভিকটিম যারা যাদেরকে প্রতারিত করা হয়েছে, ডিসপ্যারেট করা হয়েছে, তারা যদি এখন মনে করে যে এই জাল দলিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে, তারা অ্যাকশন নেবে, তাহলে সেটা হবে সব থেকে বেটার ওয়ে। দ্যাট মিনস সে ফর লাইক আপনার জমি আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অনতিবিলম্বে কোর্টে মামলা দায়ের করেই ওই জাল দলিল বাতিলের জন্য আপনি যদি জানেন বা আপনি যেহেতু অবশ্যই জানবেন, কেননা আপনার জমি আপনি বিক্রি করেছেন কি করেননি বা আপনার পূর্বপুরুষরা জমিটা বিক্রয় করেছে কি করেনি, এটা অবশ্যই আপনার ভালো জানার কথা সবার আগে। তাহলে আপনি যদি জানেন যে ওই দলিলটা জাল এবং ওই দলিল অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছে বা দাবি করছে তিনি সঠিক দলিল দেখাচ্ছে না বা সঠিক দলিল তার নেই, কেননা জমির সঠিক মালিক আপনারা, উনি জাস্ট একটা জাল দলিল দেখানোর মাধ্যমে জমির মালিকানা দাবি করছে। এক্ষেত্রে আপনি অবশ্যই জাল দলিলের বাতিলের জন্য মামলা দায়ের করেন, তাহলে জাল দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি প্রকৃত মালিক হিসেবে বা প্রকৃত মালিকদের ওয়ারিশ হিসেবে ওই জমির মালিকানা আপনারা কিন্তু ফেরত পাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, পঞ্চমত, ক্ষমতার অপব্যবহার করে যারা জমির মালিকানা লাভ করেছিল। পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় অনেক ব্যক্তি আছে তারা রাজনৈতিক ছত্রছায়ায় তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা পেশি শক্তির বলে জমির মালিকানা লাভ করেছিল এবং জমি স্থায়ীভাবে নিজেদের করে নিয়েছিল। আর এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা জোরপূর্বক কাউকে ব্যবহার করে টিপসই নিয়ে নিয়েছে, কাউকে জোরপূর্বক ব্যবহার করে সেই জমি ভোগ দখল করে নিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এই ধরনের অনেক ঘটনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এভাবে যারা জমির মালিকানা লাভ করেছিল বা এভাবে যারা জোরপূর্বক ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল, এখন সুযোগ এসেছে সেই সকল ভিকটিম ব্যক্তি বা যাদেরকে বা তাদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল, তারা যদি মনে করে যে তাদের জমিদারের মালিকানা ফেরত পাওয়ার জন্য তারা প্রসেস গ্রহণ করবে, তাহলে খুব ভালোভাবে তারা টেকেন অ্যাকশন নিতে পারে এবং ওই সকল প্রভাব খাটিয়ে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা জমি থেকে তাদেরকে বহিষ্কার করেছিল, জমি থেকে তাদেরকে উচ্ছেদ করেছিল, তাদের জমি জোরপূর্বক নিয়ে নিয়েছিল, এখন সেই সকল জমি তারা চাইলে ফেরত নিতে পারবে বা বের করে নিতে পারবে। এন্ড দেন আসছে ষষ্ঠত বা সর্বশেষ পর্যায়ে, অংশের চেয়ে বেশি বিক্রয় করা জমি। অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি এবং এক খতিয়ানে অনেক অংশীদার থাকে বা অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গিয়েছে, সেই জমির উপরে অনেক ওয়ারিশদের অংশ তৈরি হয়, অনেক ওয়ারিশদের হক তৈরি হয়, অধিকার বা রাইটস প্রতিষ্ঠিত হয়। এই সকল ওয়ারিশান সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক ভাই আছে বা অনেক বোনেরা আছে, তারা কিছু পরিমাণ বিক্রয় করার নাম করে বেশি পরিমাণ কারো কাছে বিক্রয় করে দিয়েছে। এমনকি যেভাবে হোক তারা আইন ব্যবহার করার মাধ্যমে, আইনের ফাঁকফোকর ব্যবহার করার মাধ্যমে ওই জমিটা তারা যাকে বিক্রয় করে দিয়েছে এবং তাকে রেজিস্ট্রেশন অলরেডি করে দিয়েছে। এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে জাল জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার আশ্রয় নিয়ে এভাবে অংশের চেয়ে বেশি জমি বিক্রয় করে দিয়েছে। যারা এভাবে অংশের চেয়ে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এবং যার যার অংশ বঞ্চিত করা হয়েছে বা যার অংশ এভাবে বিক্রয় করে দিয়েছে, সেই ব্যক্তি যদি এখন মনে করে যে তার অংশ বেশি পরিমাণে বিক্রয় করে দেওয়া হয়েছে এবং তাকে ঠকানো হয়েছে, সে তার অংশের পরিমাণ অবশ্যই সে এখন বের করে নিতে চায় এবং তার অংশ সে তো বিক্রয় করেনি, তাহলে তার অংশ অবশ্যই রয়েছে। তিনি যদি এখন এই বিষয়টা সম্পর্কে সচেতন হন কিংবা জ্ঞাত হন, তাহলে উনি খুব ভালোভাবে এখন যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে তিনি তাহার সেই জমি দেন অ্যান্ড দেন কিন্তু অ্যাজ পার ল অনুসারে তিনি ফেরত নিতে পারবেন বা নিজের আওতায় করে নিতে পারবেন। কেননা যে তার ওই জমিটি বিক্রয় করে দিয়েছে তার যতটুকু অংশ আছে সেই পরিমাণ জমি সে বিক্রয় করতে পারবে। সে যে বেশি পরিমাণে জমি বিক্রয় করে দিয়েছে এটা কোনোভাবেই টিকবে না। যার অংশ সেখানে আছে সেই ওয়ারিশ তখন তার অংশ বের করে নেবে বা অংশ বের করে নেওয়ার জন্য প্রসেস বা প্রক্রিয়া গ্রহণ করবে। তখন
কোর্ট থেকে আলটিমেটলি যার অংশ যতটুকু হবে সেই পরিমাণ অংশ তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সেই জমির দলিলও করে দিয়ে থাকে, বেশি বিক্রয় করে দিয়ে থাকে, তাহলেও যিনি ক্রয় করেছেন তার ওই দলিল বেসিক্যালি টিকবে না। দ্যাট মিনস দলিলের আংশিক টিকবে, উনি যে পরিমাণ জমি যার থেকে ক্রয় করেছেন তার অংশ আছে যতটুকু, সেই অংশ পরিমাণটা কিন্তু টিকবে। অতিরিক্ত যেটা উনি বিক্রয় করে দিয়েছে সেটা আর টিকবে না। তো এভাবেই বেসিক্যালি আগামী জুন মাসের ভিতরে সরকারের পক্ষ থেকে 6 শ্রেণীর দলিল গ্র্যাজুয়ালি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।